আমরা যেটা পূর্ব করছিলাম সেটা হচ্ছে রমন ক্রিয়া। তা রমন ক্রিয়াটা কি বললাম, যে আমাদের ভারতীয় বিজ্ঞানী 1928 সালে ডক্টর সিভি রমন তিনি এই পরীক্ষাটা করে করে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তার এক্সপ্লানেশন দিয়ে পড়ে। তো এই রমন ক্রিয়াটা আসলে কি? তো আমরা রমন ক্রিয়া করতে গিয়ে আমাদের ধরো এখানে দুটো ধারণা, একটা হচ্ছে ক্লাসিক্যাল ধারণা, ক্লাসিক্যাল কনসেপ্ট একটা থাকে, আর একটা হচ্ছে কোয়ান্টাম কনসেপ্ট। আমি ফার্স্ট অফ অল যে রমন এফেক্ট জিনিসটা কি সেটা আগে বলি। এখন রমন এফেক্টটা এটা বিজ্ঞানী সিভি রমন কী করেছিলেন, যে টলুইন বা বেনজিন এই ধরনের কিছু তরল নিয়ে সেই তরলের উপরে দৃশ্যমান আলোক রশ্মি মনোক্রোম্যাটিক অর্থাৎ একবর্ণী দৃশ্যমান আলোক রশ্মিকে ওই বেনজিন টলুইন এগুলোর মধ্যে তিনি আলোকপাত করেছিলেন, মানে ওগুলোর উপরে ফেলেছিলেন। এখন ওইগুলোর উপরে ফেললে পরে আমি যদি ধরো ওইরকম বিভিন্ন মেটেরিয়ালগুলোকে নিই, ধরো এটা আমি বেনজিন বা টলুইন বা যে কোনো একটা লিকুইড আমি নিলাম। এবার আমি এটাকে একটা পার্টিকেল হিসেবে জাস্ট রাখছি, যেখানে যে কোনো পার্টিকেল যেমন। এইবার এর উপরে একটা একবর্ণী অর্থাৎ কি, মানে একটা তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে আপতিত করা হলো। এই যে তরঙ্গদৈর্ঘ্যটা, এটা যদি আমি ল্যামডা হিসেবে বলি, যে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো এখানে আপতিত হলো, তার মানে এখানে যদি আমি কম্পাঙ্ক যদি নিই, তার মানে এখানে নিউ যদি আমি বলি যে নিউ জিরো হচ্ছে কম্পাঙ্ক, তাহলে নিউ জিরো কম্পাঙ্কের একটা তরঙ্গ এসে এখানে আপতিত করা হলো। এখন দেখা যাচ্ছে যে এই নিউ জিরো আলোক তরঙ্গ যদি এখানে ফেলা হয়, তাহলে এই পার্টিকেল থেকে, অর্থাৎ এখানে একটা হিউজ অ্যামাউন্ট পার্টিকেল রয়েছে, ওই টলুইন বা বেনজিন আমি যেটা নেব সেই তার একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে, আমি একটা পার্টিকেলের উপরে সেটাকে ধরছি। তাই একটা পার্টিকেলের উপরে এই একটা আলোক তরঙ্গ এসে পড়ল। এই আলোক তরঙ্গটা কি করছে, দেখা যাচ্ছে এর উপরে ওই আপতনের পর একটা এই সাইজেরই, অর্থাৎ এখানে আমি যদি এই কালার দিয়ে যদি বোঝাই, যে এই যে কালারের আলোক তরঙ্গ ব্লু যদি আমি লাইট ধরি, তার মানে এখানে নিউ জিরো কম্পাঙ্ক বিশিষ্ট আলো এখানে বিক্ষিপ্ত হচ্ছে। শুধু এই নিউ জিরো কম্পাঙ্ক বিশিষ্ট আলোই শুধু নয়, দেখা যাচ্ছে যে এদের নিয়ারার কাছাকাছি আরও, অর্থাৎ এর থেকে এই নিউয়ের থেকে বেশি কম্পাঙ্কের আলো, আবার এখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা যদি বলি যে এইটা হচ্ছে নিউ জিরো প্লাস ডেল্টা নিউ, তার মানে নিউ জিরো ছিল এর মেন ফ্রিকোয়েন্সিটা, যেটা আমি একবর্ণী মনোক্রোম্যাটিক যে আলোক রশ্মিটা সেটা ফেলেছিলাম, সেই সেম আলোক রশ্মি এখানে ব্লু কালার দিয়ে দেখেছি, এটা ব্লু কালার দিয়ে দেখেছি, তার মানে এরা সেম কালার বেরোচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে তার মানে এটা নিউ জিরো ফ্রিকোয়েন্সি নিয়ে বেরোচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে নিউ জিরোর থেকে একটু বেশি নিউ জিরো প্লাস ডেল্টা নিউ এই আলোক রশ্মি নিয়ে বেরোচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ওর থেকে কম আলোক রশ্মি নিয়েও হয়তো, মানে কম নিউ জিরো নিয়েও আলোক রশ্মিটা বেরোচ্ছে। তাহলে এখানে এটা তখন কি হচ্ছে, নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ। তার মানে দেখা যাচ্ছে আমি একবর্ণী একটা আলোক রশ্মি ফেলছি, এই একবর্ণী আলোক রশ্মিটা ফেলার পরে যখন এই পার্টিকেলটার উপরে বস্তুকণার উপরে পড়লো, তখন সেই সেম
ফ্রিকোয়েন্সির তরঙ্গ দৈর্ঘ্য, মানে সেম ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি বলি, সেম ফ্রিকোয়েন্সির তরঙ্গ নিয়ে বেরোচ্ছে, আবার তার থেকে কম বেশি, তার থেকে কম, 3 রকমেই বেরোচ্ছে। এখন এই যে যেটা সমান ফ্রিকোয়েন্সি এর যে নিউ জিরো ছিল, সেই নিউ জিরো নিয়ে যে বেরোচ্ছে তার নাম বলা হচ্ছে, সেটা হচ্ছে যে র্যালে। এখানে হচ্ছে র্যালে, এটা র্যালে স্ক্যাটার্ড, র্যালে বিক্ষেপণ সমান নিউ জিরো, এটা র্যালে। আর যদি ওর থেকে, তার মানে যার নিউটা কম, সেই কম নিউটা হচ্ছে স্টোকস লাইন, যেটা দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, এই যেটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তার মানে এর কিটা কম, নিউটা কম। তাহলে নিউ ছিল, এটা নিউ জিরো ছিল, নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ হয়ে গেল, নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ হয়ে গেল, মানে এটা হচ্ছে স্টোকস, এটা হচ্ছে স্টোকস লাইন, স্টোকস রেখা বা স্টোকস লাইন, যেটা এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সরি কম, বেশি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কম ফ্রিকোয়েন্সি। এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বেশি, তার মানে ল্যামডাটা কম, তার মানে এটা ল্যামডাটা কম হয়ে গেছে, এখানে ল্যামডাটা বেশি হয়ে গেছিল। তাহলে এখানে যখন ফ্রিকোয়েন্সিটা বেশি, সেইটা হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন। এইটা হচ্ছে আমার মূল ঘটনাটা রমন ইফেক্টের, যে যখন এই ধরনের, এবার সেটা শুধু কিন্তু ওই তরল বেঞ্জিন টলুইন এই ধরনের না, বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রেও, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও দেখা গেছে যে এই ঘটনাটা ঘটে। এই র্যালের স্ক্যাটারিংটা আমরা আগের যেটা দেখলাম সেটা, কিন্তু এই যে আগে পরে যে, অর্থাৎ কম বা বেশি, আমি এক বর্ণী আলো ফেলেছি, কিন্তু এক বর্ণী আলো ফেলার পর দেখা যাচ্ছে যে তার কাছাকাছি আবার একাধিক এই ধরনের এই লাইনগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বর্ণগুলো পাওয়া যাচ্ছে। যে বর্ণগুলো এক্সপ্লেন করেছিলাম উনি, সেটা হচ্ছে এই রমন ইফেক্ট, এই স্টোকস, অ্যান্টি স্টোকস, এটাকে রমন লাইন বলা যায়, এটাকে রমন লাইন বলা হয়। তাহলে এইগুলো উনি ব্যাখ্যা করেছিলেন। এইটা হচ্ছে আমাদের রমন ইফেক্ট বিষয়টা কি। এখন রমন ইফেক্ট বিষয়টা, এবার যদি আমরা এর দুটো ধারণা থেকে যদি আমি ব্যাখ্যাটা নিই, একটা কি বললাম ক্লাসিক্যাল ধারণা, আর একটা হচ্ছে কোয়ান্টাম ধারণা। এখন ক্লাসিক্যাল ধারণায় আমরা এখানে এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলোকে আমরা ক্লাসিক্যাল কনসেপ্টে কি ধরি, আলোক রশ্মিগুলোকে এক একটা পার্টিকেল হিসেবে ধরি। আলো হচ্ছে পার্টিকেল, অর্থাৎ আলো কণা, আলোকে কণা হিসেবে ধরি। তাহলে কি কণা না, এই আলো হচ্ছে ফোটন কণা, আলো হচ্ছে ফোটন কণা, আলোকে আমরা ফোটন কণা হিসেবে ধরি। তাহলে এই যে কণা হিসেবে যদি ধরি, তাহলে এই আলো ফোটন কণার এনার্জি হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে তার শক্তি। আমরা এতদিন পর্যন্ত জিওমেট্রি অপটিক্স করেছিলাম, জিওমেট্রি অপটিক্সে যেটা করেছিলাম সেটা পুরোপুরি সবসময় আমরা লাইন হিসেবে ধরছিলাম, তরঙ্গের হিসেবে যেটা আমরা ফিজিক্যাল অপটিক্স, এটা কণা হিসেবে ধরছি, আলো হচ্ছে কণা। তাহলে এই কণাটা আমরা যদি নিউটনিয়ান মেকানিক্স নিয়ে ভাবি, নিউটনিয়ান মেকানিক্সে আমরা দেখেছিলাম 3 রকমের সংঘর্ষ হয়, কলিশন। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর হচ্ছে নন ইলাস্টিক কলিশন, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, অর্থাৎ ইলাস্টিক কলিশন, এই ইলাস্টিক কলিশনে আমরা কি শিখেছিলাম, যে ইলাস্টিক কলিশনে আমাদের কোনো রকমের কোনো এনার্জি লস বা গেইন কিছু হয় না, শক্তির কোনো রকমের কোনো মানে নষ্টও হয় না, আবার সে গ্রহণও করে না। তার মানে এখানে কোনো একটা কণা যে শক্তি নিয়ে যায়,
যখন অন্য কোনো কণার উপরে যদি সেটা সংঘাত করে, যদি সেটা ইলাস্টিক কোলিশন হয়, তাহলে এই E1 কণাটার এনার্জি E1ই থেকে যাবে, E2 কণার এনার্জি E2ই থেকে যাবে। কোনো রকমের কোনো এনার্জির লস বা গেন কিছু হয় না। নন ইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে কি হয়? নন ইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে লস অথবা গেন দুটোই হতে পারে। সেক্ষেত্রে লসও হতে পারে, গেনও হতে পারে, মানে একজন এখান থেকে শক্তি হারাতেও পারে, আবার এর কাছ থেকে শক্তি নিয়েও নিতে পারে, দুটোই হতে পারে। সেটা নন ইলাস্টিক কোলিশন। তাই ইলাস্টিক কোলিশনে এখানে কোনো রকমের কোনো সংঘাতে এনার্জি লস বা গেন কিছু হয় না। তা এখানে এই যে ফোটন কণাটা, আমি যদি ওই যে বেঞ্জিন বা টলুইন যে কণাগুলো রেখেছিলাম, সেই কণাগুলোর উপরে এখানে এসে ফোটন কণা অর্থাৎ এর এনার্জি এইচ নিউ এসে এর উপরে আপতিত হলো। এই যখন এটা আমি যদি ইলাস্টিক কলিশন হিসেবে ধরি, তাহলে এর ফোটন কণাটার যদি এনার্জি এইচ নিউ হয়, তাহলে এ দেখা যাচ্ছে যে সংঘাতের পরেও এই এইচ নিউ এনার্জি নিয়ে বিক্ষিপ্ত হচ্ছে, যেটা আমাদের র্যালের স্ক্যাটারিংয়ে যেটা আমরা দেখছিলাম যে র্যালের বিক্ষেপণের ক্ষেত্রে ইলাস্টিক কোলিশন যদি হয়, তাহলে এর এনার্জি লস বা গেন কিছু হলো না। এইবার যদি নন ইলাস্টিক কোলিশন হয়, এটা আমরা কি বলছি, এই পার্টিকুলার হচ্ছে ফোটন, আর এটা আমি যে লিকুইড বা যে মিডিয়ামটা নিচ্ছি সেই মিডিয়ামের মেটেরিয়ালটা কণাটা। এবার যদি নন ইলাস্টিক কোলিশন হয়, নন ইলাস্টিক কোলিশনে ফোটনটার এনার্জি এইচ নিউই আছে। এবার এই পার্টিকেলটার সাথে এসে সংঘর্ষ বা আপতিত হলে এর উপরে, এখানে দুটো জিনিস হতে পারে। হয় এই ফোটন কণাটা এনার্জি লস করে এই কণাটাকে একটা এনার্জি দিয়ে দিতে পারে, তার মানে তখন এ কি করলো, এ তখন এনার্জি কিছুটা লস করলো। তার মানে আমি যদি এইটাকে এইচ নিউ হিসেবে বলি, তাহলে এখানে ডেল্টা ই হিসেবে যদি বলি, তাহলে ডেল্টা ই পরিমাণ এনার্জি ও লস করলো কে না, এই ফোটন কণাটা। এই ফোটন কণাটা এইচ নিউ এনার্জি নিয়েছিল, নন ইলাস্টিক কোলিশন হলো, তাহলে এখানে আমি বলছি যে এ এনার্জি কিছুটা এই কণাটাকে দিয়ে দিল, তাহলে ডেল্টা ই এখানে পেয়ে গেল এ, আর ডেল্টা ই এর কম হয়ে গেলে দুটো যদি যোগ করে তাহলে টোটালটা এইচ নিউই আছে, কিন্তু এখানে কণাটা শক্তি পেল, আর এই কণাটা কি দিল, এ শক্তিটা দিয়ে দিল। তার মানে এ শক্তি বর্জন করলো, এ শক্তি গ্রহণ করলো, গ্রহণ বর্জনে কিন্তু টোটালটা একই থাকে। এবার যদি এই যে এইচ নিউ, তার মানে এখানে তখন কি হয়ে গেল, ওই যে সে আমরা আগে দেখেছিলাম যে ডেল্টা নিউ জিরো ছিল, আর এখানে যদি, তার মানে আমি যদি এটাকে এরকম নিউ জিরো হিসেবে লিখি, তাহলে এইচ নিউ জিরো মাইনাস এইচ ইন্টু ডেল্টা নিউ, এই পরিমাণ সে লস করলো, যেটা আমি ডেল্টা ই হিসেবে বলছিলাম। এখন এইচটা যদি আমি কমন নিই, তাহলে নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ ইন্টু এইচ হিসেবে রইল। তাহলে এখানে এর ডেল্টা নিউ পরিমাণ কম হলো। এবার যদি পার্টিকেলটা এখানে এসে সংঘাত করে, তাহলে সংঘাত করলে এখানে আবার কি হতে পারে, এর কাছ থেকে আবার এ যদি এনার্জি নিয়ে নেয়, তাহলে এ তখন কি করলো না, ডেল্টা ই পরিমাণ দিয়ে দিল, এনার্জি দিয়ে দিল। এ সেটা কি করলো না, এই ফোটন কণাটা সেটা গ্রহণ করলো। তাহলে এখানে তখন কি হয়ে গেল, এইচ নিউ প্লাস ডেল্টা ই হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আমি নিউ জিরো হিসেবে যদি লিখি, ডেল্টা নিউ জিরো এইচ নিউ জিরো প্লাস ডেল্টা নিউ পরিমাণ, অর্থাৎ এই যে আমরা আগে যেটা দেখেছিলাম যে নিউ জিরো প্লাস ডেল্টা, এটা নিউ জিরো মাইনাস ডেল্টা ছিল একটা সাইডে, যেটাকে আমরা স্ট্রোকস বলছিলাম, আর যেটা পেল নিউ প্লাস নিউ জিরো, যেটা এইখানে যেটা পেল সেটা তখন আমরা অ্যান্টি স্ট্রোকস হিসেবে বলছিলাম। তাহলে এইটা যেটা সেম থাকছে সেটা হচ্ছে র্যালে, এখানে যেটা সে
ছেড়ে দিচ্ছে, মানে এনার্জিকে যদি দিয়ে দেয় তার মানে এনার্জি লস করছে, যে এনার্জি লস করলো তার মানে তার কী হয়ে গেল, নিউটা কমে গেল। নিউটা যদি কমে যায় তাহলে সেটা হয়ে গেল তখন তার স্টোকস লাইন, আর এটা হয়ে গেল তখন অ্যান্টি স্টোকস। এটা হচ্ছে ক্লাসিক্যাল ধারণা। অর্থাৎ আমরা যদি ক্লাসিক্যাল ধারণায় যদি আমরা আলোকে কণা হিসেবে দেখি, আলোকে রশ্মি বা তরঙ্গ হিসেবে না দেখি, যদি কণা হিসেবে দেখি, তাহলে সেই কণাগুলোর ক্ষেত্রে আমরা যদি দু রকমের সংঘাত নিই, স্থিতিস্থাপক সংঘাত আর অস্থিতিস্থাপক সংঘাত। স্থিতিস্থাপক সংঘাত হলে এনার্জি যা ছিল ফোটনটার, তাই ফোটনটার এনার্জি নিয়ে বেরোলো, যেটা আমরা র্যালের স্ক্যাটারিংয়ে দেখেছি। যে শক্তিটা ছিল যখন ধাক্কা খেলো, সংঘাত হলো, তখন এর এনার্জি কিছুটা লস হলো, যেটা আমরা বললাম যে নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ, যেটাকে আমরা স্টোকস লাইন বা এখানে রমন লাইনও বলা হয় এটাকে। আর এখানে যেটা এনার্জি যখন পেলো অন্য পার্টিকেলটা থেকে, তখন সেটা বেড়ে গেল, যেটাকে আমরা বলছি অ্যান্টি স্টোকস। তাহলে এক্ষেত্রে এইটা আমাদের ক্লাসিক্যাল কনসেপ্টটা গেল। এটাকে আমরা মানে ইয়ে করে এরকম করে নোটেশন দিয়ে লিখি, এটা যদি নিউ ইকুয়ালস টু নিউ জিরো ইকুয়ালস টু, এখানে নিউ ডট, এটা নিউ ডবল ডট নিউ হয়তো লেখা যেতে পারে। তার মানে এখানে কী হলো, নিউ মাইনাস ডেল্টা নিউ, আর নিউ ডবল ডটটা হলো নিউ প্লাস ডেল্টা নিউ, এই হিসেবে লেখা হলো অ্যান্টি স্টোকস লাইন। এখন এবার কোয়ান্টাম কনসেপ্টটা দেখি, রমন ইফেক্টের কোয়ান্টাম কনসেপ্ট। তো কোয়ান্টাম কনসেপ্টেও আমাদের এখানে তখন এনার্জি স্তর দিয়ে বিষয়টাকে আমরা ভাববো। এনার্জি লেভেল আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেট এনার্জি, অর্থাৎ সেটা হচ্ছে তার মিনিমাম যে এনার্জি লেভেলটা থাকে সেটাকে আমরা তার গ্রাউন্ড স্টেট এনার্জি দেখি। আর তারপরে যখন সে কোনো জায়গা থেকে এনার্জি লাভ করে, এনার্জি পায়, তখন সেটা হয় তার এক্সাইটেড স্টেট। তো আমি একটা এনার্জি স্টেট ধরো এরকম করে যদি নিই, এটা হচ্ছে তার পি বলছি এনার্জি স্টেটটা, আর একটা হচ্ছে তার আপার স্টেট যেটা, তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, ভৌমস্তর না কি বলে, আর এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তাহলে এই এক্সাইটেড স্টেটটা আমি ধরে নিচ্ছি যে এর এটা যদি ইপি হয়, এটা তাহলে ইপি প্লাস ডেল্টা নিউ, অর্থাৎ এর এনার্জিটা বেশি, এর এনার্জিটা কম এক্সাইটেড স্টেটটায়, মানে 100 বেশি আমি যদি ধরি ডেল্টা নিউ পরিমাণ। এখন যে ফোটন কণাটা এসে পড়ছে, আমি যদি এই দিক থেকে শক্তির স্তরগুলোকে আমি বিভিন্ন স্তরে ভাগ করি, তা আমি একটা শক্তির স্তরে বললাম যে এখানে যখন ফোটন কণাটা ফার্স্ট এইচ নিউ জিরো এই এনার্জি নিয়ে যদি এসে পড়ে, তাহলে এর ভৌমস্তরটায় এনার্জিটা হচ্ছে এখানে এইচ নিউ জিরো। এই যখন কোনো রকমের কোনো শক্তি পেলও না আর শক্তি নিলও না, তখন কি হবে না, এইখানে কণাটা যে আলোকরশ্মি বা যে এনার্জিটা পেল, সেই এনার্জিটা নিয়ে কিছুক্ষণ ওই কণাটা কাঁপবে। এনার্জি পেল, এখান থেকে এখানে এনার্জি পেল, এই এনার্জিটা নিয়ে মানে এই কণাটাই আর কি সংঘাতটা যখন ঘটলো, সংঘাতটা ঘটার পর অর্থাৎ এই যদি এখানে যখন গেল, এই পজিশনে এসে একটু টাইম কাঁপবে। সেই কাঁপার পরে কম্পাসে তখন কি করলো, তখন ওপরে উঠলো, দিয়ে ওপর থেকে আবার নিচে ঠিক ওই জায়গাতেই এইচ নিউ জিরো ওই এনার্জি লেভেলেই আবার ফিরে চলে এলো। অর্থাৎ এখানে এনার্জি লস বা গেন কিছু হলো না, শুধুমাত্র এখানে একটা সার্টেন টাইম পর্যন্ত ও ওই জায়গাতে গিয়েছিল, কিন্তু আবার সেই জায়গাতে ফিরে চলে এলো। যেটা আমরা স্থিতিস্থাপক কলিশনের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে থেকে এলো পার্টিকেলটা, এসে সংঘাত ঘটলো, আবার ওই এনার্জি নিয়েই সে ফিরে চলে গেল। এটা আমি
এখানে যদি আমি একটা যে কোনো এনার্জি স্তর হিসেবে দেখি, তাহলে ওই এনার্জি স্তরে গেল, ওই এনার্জি স্তর থেকে আবার নিচে নেমে এলো। এইবার তার মানে এখানে তখন কি, এটা হচ্ছে র্যালে স্কেলে। এবার সেকেন্ড যদি আমি দেখি যে এনার্জি যদি লস করে, তাহলে এই কি হবে, এখান পর্যন্ত গেল কত, এইচ নিউ জিরো, ওই এনার্জি নিয়ে সে আঘাত করলো, আঘাত করার পর ওর ওখানে একটুখানি এনার্জি লস হলো। এনার্জি লস হয়, আমি যদি ধরে নিই যে ডেল্টা নিউ পরিমাণ এনার্জি লস হলো, তাহলে ডেল্টা নিউ পরিমাণ এনার্জি লস করার পর ও তখন আর এই ইপি যেটা আমরা গ্রাউন্ড স্টেট যেটা ধরেছিলাম, সেই গ্রাউন্ড স্টেটে না থেকে ও এইখানে রয়ে গেল এনার্জি কিছুটা লস করে এখানে রয়ে গেল। তার মানে এখানে তখন কি হয়ে গেল, এইচ নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ, যেটা আমরা বলছিলাম যে এইচ নিউ ডেস্ট যদি বলি এটাকে, এইচ নিউ ডেস্ট ইকুয়ালস টু এইচ নিউ জিরো মাইনাস ডেল্টা নিউ, এই পরিমাণ এনার্জি নিয়ে এই উপরের স্টেটে রয়ে গেল। এইবার থার্ড যে কেসটা, থার্ড কেসে যদি ধরি যে এর এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে একটা এক্সাইটেড স্টেটে আছে কণাটা। এবার এই কণাটা কি করছে, কণাটা ওই ফোটনের উপরে এনার্জি বা ফোটনটা এসে ওর কাছ থেকে এনার্জি নিচ্ছে। তাহলে ও এইখানে ছিল, এখানে ছিল অ্যাকচুয়ালি লাইনটা আমি এইটাকে গ্রাউন্ড স্টেট হিসেবেও বলতে পারি, এটাকে এক্সাইটেড হিসেবেও বলতে পারি। তাহলে এখানে ছিল, এখান থেকে গেল, তারপরে কি হচ্ছে, তারপরে ও এখানে এসে পৌঁছাচ্ছে। তার মানে এক্সাইটেড ছিল, গ্রাউন্ডে চলে এলো, তার মানে এনার্জি কে করলো, পার্টিকেলটা এনার্জি লস করলো, কিন্তু ওই এইচ নিউ যে ফোটন কণাটা, সেই ফোটন কণাটা তখন কি করলো, এনার্জিটা গেইন করলো, এইচ নিউ প্লাস ডেল্টা নিউ হলো। আমি এটা ফোটন কণাটার ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে, তাহলে এখানে এইটা তখন এইটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে স্টোকস লাইন, আর এটা হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন। এবার আমরা যদি এটাকে এনার্জি স্টেটগুলোকে নিয়ে যদি দেখি, তাহলে দেখো আমাদের যখন কোনো একটা পার্টিকেল যখন যদি ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে, শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে যদি দেখি, তাহলে শক্তি সংরক্ষণে আমরা কি বলতে পারি, ইপি ছিল এর এনার্জি এখানে। এবারে এখান থেকে এখানে যখন গেল, তখন ও গতি পেল, গতি পাওয়ার জন্য ওর মধ্যে একটা গতি শক্তি, যদি আমি সেটা যদি ধরি ভি ভেলোসিটি নিয়ে যদি যায়, তাহলে গতি শক্তি লাভ করবে। সেটা কত হবে না, হাফ এম ভি স্কোয়ার প্লাস তার সাথে কি থাকবে না, এই যে এইচ নিউ জিরো, সেটা আমি যদি এইচ নিউ জিরো হিসেবে বলি। এবারে ও যখন ওখান থেকে যদি নেমে যখন আসছে, তখন সেটা তাহলে কি হবে, এখানে ধরো কিউ স্টেট, মানে এটার ক্ষেত্রে কিউ স্টেটটা তখন আমার এখানে ইপি স্টেটে হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে কিউ স্টেটটা যদি আমি বলি ইপি প্লাস ডেল্টা নিউ, এটার ক্ষেত্রে তখন এইখানে স্টেটটা চলে আসছে। তার মানে এখানে তখন কি হয়ে যাবে না, ই কিউ প্লাস ওই হাফ এম ভি স্কোয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, হাফ এম ভি স্কোয়ারে থাকছে, আর এখানে এইচ নিউ ড্যাস্ট এখানে আসছে। তাহলে এই টোটাল এনার্জিটা একই রকম থাকছে। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, যদি সংঘাতের ফলে যদি সারাউন্ডিংসে এনার্জি লস বা গেইন যদি না করে, অর্থাৎ সেখানে তাপমাত্রার যদি কোনো রকমের পরিবর্তন না যদি হয়, তাপমাত্রার পরিবর্তন না হলে আর আমরা এক্সট্রা এনার্জি হিসেবেও কিছু পাবো না বা দেবো না, তখন আমরা এটাকে কি বলতে পারি যে ইপি প্লাস এইচ নিউ, যে হাফ এম ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এইচ নিউ জিরো ইকুয়ালস টু এখানে ই কিউ প্লাস এইচ নিউ ড্যাস্ট, এইটা আমরা পেলাম। তার মানে এখান থেকে যদি আমরা যদি এই এইচ এখানে নিউ ড্যাস্ট মাইনাস নিউ জিরো হিসেবে যদি করি, তার মানে এখান থেকে আমি এটাকে নিয়ে গেলাম আর এইটাকে তাহলে এদিকে নিয়ে এলাম, তার মানে এটা তখন কি পেয়ে যাবো, ইপি মাইনাস ই কিউ। তার মানে এখান থেকে এইটা নিউ ড্যাস্ট মাইনাস নিউ জিরো ইকুয়ালস টু ইপি
মাইনাস ইকিউ বাই এইচ। তাহলে নিউ টেস্ট ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি, নিউ টেস্ট ইকুয়ালস টু নিউ জিরো প্লাস ইপি মাইনাস ইকিউ বাই এইচ। যখন এনার্জি দিয়ে রেখি তখন এটা দেখো, তাহলে দেখো পুরো ইকুয়েশনটাই একই রকম আছে। যেটা এখন যদি ইপি আর ইকিউ যদি সমান হয়, এই জায়গাটা তুমি দেখো এবার, ইপি আর ইকিউ যদি সমান হয়, ইপি আর ইকিউ মানে এইখানে যে এনার্জি স্টেটে গেছিল সেটা আবার এই জায়গায় ফিরে এলো, তার মানে এখানে ইকিউ আর ইপি যদি সমান হয়ে যায়, তার মানে যেটা র্যালের স্ক্যাটারিং এর ক্ষেত্রে ছিল ইপি ইকুয়ালস টু ইকিউ যদি হয়, তাহলে দেখো